মন্ত্রণালয় হাত দিতে পারে না। ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি আসিফ নজরুল এই কথাটা বলেছে। আসিফ নজরুল এই কথা বলেছে যে ৩৩২টা কেসের ভিতরে ১১৩টা অলরেডি উইথড্র করা হয়েছে এবং ইন 2 উইকস অর্থাৎ 2 সপ্তাহের ভিতরে ৩৩২টা কেস ডিসমিস হবে। এখন এখানে আমি একটা কথা বলি, উনি বলেছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যে মামলাটা তৈরি করা হয়েছে এটা অরিজিনেট করেছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়। ওই আইনটা প্রণয়নের সময় এই আইনটা কিভাবে এক্সিকিউট করবে, এটার ইন্টারপ্রিটেশন কি হবে, এটা তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে তারা দেখেছে। এখন আমি কি মনে করি আসিফ নজরুল যে যুক্তিটা যে কথাটা বলেছে আমি এই কথার সাথে একমত? সাবজেক্ট আমি এই কথার সাথে একমত বা দ্বিমত পোষণ করি, আমি এই সাবজেক্টটা নিয়ে কথা বলতে চাই না। যারা আজকেরও এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় কোর্টে হাজিরা দেয়, সহায় সম্পত্তি বিক্রি করে কোর্টে হাজিরা দেয়, আসিফ নজরুল বলছে হাজতে যারা আছে তাদেরটা পরে দেখবে। মনে হচ্ছে তারা ক্রিমিনাল, তাদের হাজতেই তাদের একমাত্র জায়গা। ডক্টর আসিফ নজরুল, আমার মনে হয় আপনার যে সিদ্ধান্তটা আপনি নিয়েছেন, আপনার সিদ্ধান্তটা রিভিউ করা উচিত। আপনার এই সিদ্ধান্তটা দুর্বল। আপনি সিকিউরিটি অ্যাক্ট আইন, যে আইনের মাধ্যমে অপরাধ নিরপরাধ হাজার হাজার মানুষকে হাসিনা জেলে ঢুকিয়েছে এবং অনেককেই গুম করে ফেলেছে, সেই সিকিউরিটি অ্যাক্ট আইনে আসলেও বাতিল করা হয়েছে নাকি মূলত আসিফ নজরুল হাসিনাকে বাঁচানোর জন্য নতুন কোনো ষড়যন্ত্র করতেছে? দর্শক, এই সিকিউরিটি আইন এবং আসিফ নজরুলের সফলতা ব্যর্থতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জ্যাকব মিল্টন। তার আলোচনা আসলে বুঝতে পারবেন আসিফ নজরুল কি আসলে দেশের জন্য কাজ করছে নাকি হাসিনা পরিবারকে বাঁচানোর জন্য কাজ করছে। অবলম্বী ভাই ও বোনেরা, আপনারা যারা আমাদের অনুষ্ঠানটি এখন দেখছেন এবং ভবিষ্যতেও দেখবেন, তাদের সবার প্রতি রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, আন্তরিকতা ও ভালোবাসা। দর্শক বিন্দু, আজকে যে বিষয়টা নিয়ে আমি একটু বেশি ফোকাস করতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে ডক্টর আসিফ নজরুল অর্থাৎ আমাদের বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত উপদেষ্টা, উনি একটা প্রেস কনফারেন্স করেছেন। প্রেস কনফারেন্সে আইন মন্ত্রণালয়ের কিছু সফলতা এবং দেশের বেশ কয়েকটি বিষয় নিয়ে উনি আলোকপাত করেছেন। ওনার কথাবার্তাগুলো আমি মনোযোগ দিয়ে শুনেছি, এই কথাগুলোকে আমি বিশ্লেষণ করব। পাশাপাশি আরো দু একটা সাবজেক্টে আমি আপনাদের সাথে কথা বলতে চাই, যে সাবজেক্টগুলোর ভিতরে একটা বিষয় আমার কাছে মনে হয়েছে আমি যেন আপনাদের সাথে আমি কথা বলি। তথ্য মন্ত্রণালয়তে আওয়ামী শাসনামলের একটা সোশ্যাল প্রস্টিটিউটকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, তাকে বাদ দেওয়া হয়েছে, এটা নিয়ে আমি কথা বলবো। সাবেক জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান, সে হাসিনা শাসনামলে বেশ কিছু কথাবার্তা বলেছিল। এই মুহূর্তে তার অবস্থান কি, সে কোথায় আছে, তাকে কোনো জায়গায় কোনোভাবে তাকে দায়ী করেছে কিনা, এই সাবজেক্টটা নিয়ে আমি কথা বলবো। এবং হাসিনার ক্রুয়েলটি, যারা হাসিনাকে মা মনে করে, যারা হাসিনাকে মানবতার মা মনে করে, যারা মনে করে হাসিনা বাংলাদেশের ত্রাণকর্তা, যারা বলে তাদের জন্য হাসিনা কতটা নির্মম হতে পারে, কতটা জঘন্য হতে পারে, কতটা পশুত্ব ধারণ করে হাসিনা, এর একটা উদাহরণ নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আমি প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডক্টর আসিফ নজরুল গত 2-3 দিন আগে একটা প্রেস কনফারেন্স করেছে এবং ওই প্রেস কনফারেন্সে বেশ কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলেছে। আমি ওই কথাগুলোকে প্রথমে আমি একটু অ্যানালিসিস করব এবং আমার মতামত দেব এবং এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন, আপনারা কিভাবে দেখেন, এই বিষয়গুলোকে যদি আপনারাও মতামত সেকশনে এই বিষয়গুলোর উপরে আপনাদের ধারণা আমাকে দেন, এই আপনাদের মতামতের সাথে হয় আমি একমত হব, নতুবা আমি দ্বিমত পোষণ করলেও আমি আপনাদেরকে চেষ্টা করব যে এই বিষয়টা আমার ধারণা আপনার ধারণা আমরা কম্বাইন করে দেখবো, এটা আমাদের দেশের জন্য এবং আমাদের সমাজের জন্য কতটা পজিটিভ হবে, কতটা নির্ভরযোগ্য হবে। উনি একটা কথা উনি বলেছেন, আপনারা সবাই জানেন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডিজিটাল সিকিউরিটি আইন করেছিল। এখন
ওখানে উনি একটা কথা বলেছে যে ডিজিটাল সিকিউরিটি আইনের ব্যাখ্যাগুলো আইন মন্ত্রণালয়তে নাই, এর ইন্টারপ্রিটেশন করা হয়েছে ডিজিটাল তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে। আমি আবার একটা কথাটা বলি, যখন তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে নতুন আইনটা করার পরে ওটাকে ডিফাইন করেছে, দর্শক কিন্তু আমি একটা কথা বলি, ডিফাইন যদি এই সাবজেক্টের দিকে যাই যে আসলে নিয়ম অনুযায়ী কি হওয়া উচিত, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আইনের উপরে কোঅর্ডিনেশন করবে, এটা তো তাদের যোগ্যতা না, এটা তো তাদের এক্সপার্টিস না। কিন্তু হাসিনা আমলে রাজনৈতিক নেতাদেরকে দিয়ে যদি করা হতো তাইলে সে হসপিটাল অপারেশন করাতো। আপনাদের মনে আছে তো, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান করেছে, সেক্রেটারি করেছে, কি কি করেছে, হিন্দু লোকজনদেরকে বসাই দিছে ওখানে, যারা ইসলামিক এডুকেশন অথবা ধর্মীয় অনুশাসন অথবা ইসলাম সম্পর্কে যাদের কোনো ধারণা নাই তাদেরকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে বসাই দিছে। আমি আপনাদেরকে যে উদাহরণটা দিলাম আপনারা একটু চিন্তা করে দেখেন। এখন আমরা কথা বলছি তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় ডিজিটাল সিকিউরিটি আইনটা প্রণয়ন করছে, কিন্তু এই আইনটা কিভাবে হওয়া উচিত ছিল? আইনটা হওয়া উচিত ছিল একটা কমিশন করবে অথবা 10-12 জন অ্যাটর্নি যারা লয়ার অথবা কনস্টিটিউশনের উপরে যারা বিশেষজ্ঞ, স্পেশালি অ্যাটর্নিস অর ব্যারিস্টার or paralegal or lawyer who are specialized in constitutional law, তাদেরকে দিয়ে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটা আইনের ড্রাফট চাইতে পারতেন। হাসিনা কি ওটা চেয়েছে? ওটা চায় নাই। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটা তৈরি করা হয়েছে জাস্ট টু সাপ্রেস পিপল হু আর অপোজিং হাসিনাস রুল। বাংলায় বলি, এই সিকিউরিটি অ্যাক্টটা তৈরি করা হয়েছে হাসিনার মতের বিরুদ্ধে যারাই গেছে তাদেরকে দমন নিপীড়নের জন্য। এই আইনটি প্রণয়ন করেছিল তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়, এই পলক নামের এক গাবুরকে দিয়ে, এক খাবরাকে দিয়ে এই আইনটা প্রণয়ন করানো হয়েছিল। সে কার সাথে কথা বলেছে, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা, বাংলাদেশের প্রচলিত আইনে এটা ইম্পোজ করা সম্ভব কিনা, এটার উপরে বিচার করা সম্ভব কিনা, যদি বিচার করতে যায় তাইলে বিচারটা কি হওয়া উচিত, এগুলো সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। এখন তারপরেও ওখানে একটা ইন্টারপ্রিটেশন তৈরি করা হয়েছে। ডক্টর আসিফ নজরুল তার প্রেস কনফারেন্সে একটা কথা বলেছে, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় জানে এই লটাকে তারা কিভাবে ইন্টারপ্রেট করেছে। এখন সে বলেছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এই আইনের ধারায় যত মানুষকে হয়রানি করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, যতগুলো মামলা করা হয়েছে, তার ভিতরে তারা স্পেশাল ক্যাটাগরিতে, আমি দেখেছি স্পেশাল ক্যাটাগরিতে স্পেশাল ক্যাটাগরিতে 332টা স্পিড অফেন্স কেস তার কোর্ট প্রসিডিং থেকে ডিফাইন করে আলাদা করেছে। 332টা কেস। এখন আমরা কি এটা বলবো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় মাত্র 332টা কেস হয়েছে? এটা কিন্তু বলে নাই আসিফ নজরুল। আসিফ নজরুল বলছে তারা ডিফাইন করেছে, ফিগার আউট করেছে 332টা স্পিড অফেন্স, সেই কেসগুলোকে তারা কোর্ট প্রসিডিং এ দেখছে। তার ভিতরে এই 332টাকে উনি কেন নিয়েছে, একটা জায়গায় নিয়েছে, যে মামলাগুলো বিচারাধীন ওই মামলাগুলোর উপরে আইন মন্ত্রণালয় হস্তক্ষেপ করতে পারে, কিন্তু যে মামলাগুলো আসামিদেরকে গ্রেফতার করা হয় না, যে মামলাগুলো আসামিরা এখনো কাঠগড়ায় হাজির হয় না, যে মামলাগুলো বিচারের আওতায় এখনো আসে নাই, ওখানে আইন মন্ত্রণালয় হাত দিতে পারে না। ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি আসিফ নজরুল এই কথাটা বলেছে। আসিফ নজরুল এই কথা বলেছে যে 332টা কেসের ভিতরে 113টা অলরেডি উইথড্র করা হয়েছে এবং ইন 2 উইকস অর্থাৎ 2 সপ্তাহের ভিতরে 332টা কেস ডিসমিস হবে। এখন এখানে আমি একটা কথা বলি, উনি বলেছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট
যে মামলাটা তৈরি করা হয়েছে এটা অরিজিনেট করেছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়। ওই আইনটা প্রণয়নের সময় এই আইনটা কিভাবে এক্সিকিউট করবে, এটার ইন্টারপ্রিটেশন কি হবে, এটা তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে তারা দেখেছে। এখন আমি কি মনে করি আসিফ নজরুল যে যুক্তিটা, যে কথাটা বলেছে, আমি এই কথার সাথে একমত। সাবজেক্টটা আমি এই কথার সাথে একমত বা দ্বিমত পোষণ করি, আমি এই সাবজেক্টটা নিয়ে কথা বলতে চাই না। কিন্তু আমি যেটা নিয়ে কথা বলতে চাই, আইন মন্ত্রণালয় থেকে আসিফ নজরুল একটা কাজ করতে পারতেন। ডক্টর আসিফ নজরুল যদি আমার এই কথাগুলো শুনে থাকে, তাহলে ডক্টর আসিফ নজরুলকে আমি যে কথাটা বলতে চাই, আমরা কি বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী অথবা স্পেশাল অ্যাক্টে আমরা কি এই কথাটা বলতে পারি না যে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় ডু নট হ্যাভ এনি জুরিসডিকশন টু ক্রিয়েট এ ল? আমরা কি এটা বলতে পারি না? ডক্টর আসিফ নজরুল অথবা আইন মন্ত্রণালয় কি এটা বলতে পারে যে আপনারা যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা তৈরি করেছেন, এই বিষয়টাকে আমরা তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয় থেকে আমরা ট্রান্সফার করলাম? দর্শকবৃন্দ একটু চিন্তা করে দেখেন, আইন মন্ত্রণালয় যদি বলে যে এন্টায়ার মামলা, এন্টায়ার এই আইনটাকে ডিফাইন করার ক্ষমতা, এক্সিকিউট করার ক্ষমতা আইন মন্ত্রণালয়ের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, দেয়ারফর তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়তে এই আইনের ফার্দার এক্সপ্লেনেশন, ফার্দার ইন্টারপ্রিটেশন এন্ড ফার্দার এক্সিকিউশন ওটা তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের হাতে রাখার কোনো প্রয়োজন নাই। ডক্টর আসিফ নজরুল তারা এই কনসার্ন যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টা এবং তার কলিগদের সাথে কথা বলে আলোচনায় বসে যে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় ডিজিটাল সিকিউরিটি আইন বলতে যেটা তৈরি করেছে, এটার ফার্দার ইন্টারপ্রিটেশন, ফার্দার এক্সিকিউশন নিয়ে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপরে আমাদের নির্ভরতা থাকা আদৌ দরকার নাই এবং এটা তাদের কাজ না। আইন তৈরি করা তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কাজ না, এটা আইন মন্ত্রণালয়তে চলে আসবে। ডক্টর আসিফ নজরুল, আপনাকে আমি একটা কথা বলি, আপনি টিচার মানুষ, আপনি কর্পোরেট ল এটা নিয়ে যদি আপনি লেখাপড়া করে থাকেন ভালো, আর যদি না করে থাকেন আপনাদেরকে আমি একটা কথা বলি, বিগার অফিস, বিগার এমপ্লয়ি, বিগার করেসপন্ডেন্স কর্পোরেট ল এর জন্য সহায়ক না। আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় যে কথাটা বলি, বড় একটা অফিস, অনেকগুলো এমপ্লয়ি, অনেকগুলা কম্পিউটার, অনেকগুলা টেবিল কর্পোরেট ওয়ার্ল্ডকে সহায়তা করে না। লেস পিপল, মোর এক্সিকিউটর, লেস প্ল্যানার, মোর এক্সিকিউটর। আপনাদেরকে আমি যে কথাটা বলি, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য ইন্টারপ্রিটেশন অফ ল। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় তারা শুধু তথ্য এবং প্রযুক্তি নিয়ে কাজ করবে, ওটার উপরে সীমাবদ্ধ থাকবে। আইন মন্ত্রণালয় যদি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তৈরি করতে হয়, ওটা নিয়ে কোনো কথাবার্তা তৈরি করতে হয়, আইন মন্ত্রণালয় থেকে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে লোক এনে তাদেরকে বসিয়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু দায়িত্বে কে থাকবে? আইন মন্ত্রণালয়। সোফার আসিফ নজরুল যে কথাটা বলেছে সময় সাপেক্ষে সবার কাছে লজিক্যাল মনে হতে পারে, আমিও বলবো hey, something is better than nothing, কিন্তু ডক্টর আসিফ নজরুল এভাবে না করে সরাসরি একটা কাজ করতে পারতেন। সেটা কি? ইন্ডিভিজুয়াল ডিসমিসালের কথা না ডক্টর আসিফ নজরুল, আপনি একটা কথা ভুল বুঝেন। আপনি একটা কাজ করতে পারতেন, একটা প্রজ্ঞাপন জারি করতে পারতেন। আপনি বলতেন ডিজিটাল সিকিউরিটি আইনকে সাসপেন্ড করা হলো, এই আইনের আওতায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হলো, যতক্ষণ পর্যন্ত এই আইনের
সঠিক ইন্টারপ্রিটেশন অথবা এক্সিকিউশনের ক্ষেত্রে কি কি করা যায় এই সিদ্ধান্তটা ফাইনাল না হয় ততক্ষণ পর্যন্ত এই আইনের আর কোনো কার্যকারিতা থাকবে না। ডক্টর আসিফ নজরুল যদি এই কাজটা করত তাহলে ব্যুরোক্রেসি বাড়তো না। এইটার পরে এইটা হবে, ওইটার পরে এইটা হবে, আমরা ডিসমিস করতে পারছি না, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এটা দেখে, তাদের সাথে কোঅর্ডিনেশন করা হইতেছে। ডক্টর আসিফ নজরুল, আপনি মশা মারতে কামান দাগাচ্ছেন কেন? আপনি ব্যুরোক্রেসিটা, আমলাতন্ত্রটাকে কেন এত প্রাধান্য দিচ্ছেন? আপনার চিন্তা করা উচিত ছিল যে বাংলাদেশে একবার যদি আমলাতন্ত্রের গেরাকলে কোনো কিছু পড়ে, ওখান থেকে সহজে কোনো কিছু বের হয় না। আসিফ নজরুল, আপনি জানেন তো। তো আপনি আইনমন্ত্রী, ফর এক্সাম্পল আপনি আইন উপদেষ্টা, আমি ধরে না আপনি আইনমন্ত্রী। আপনার এখন বলবেন ডিজিটাল সিকিউরিটি একটা যত লোক ভুক্তভোগী আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কেস বাংলাদেশে হয়েছে, এখন আপনি বলেছেন যে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়, এক্সকিউজ মি, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় লোকজনদেরকে ডেকে এনে তাদের ইন্টারপ্রিটেশন, তাদের রুল অফ এক্সিকিউশন, নেচার অফ এক্সিকিউশন, এগুলো সম্পর্কে আপনি জানার পরে তারপরে সিদ্ধান্ত নিতে পারবেন। ডক্টর আসিফ নজরুল, দোজ হু আর গুড ম্যানেজার, যারা খুব ভালো ব্যবস্থাপক, তারা কি করে জানেন? ভালো ডাক্তাররা কি করে? রক্তক্ষরণ হইলে ভিতরে যখন কত সিরিয়াস এটা পরে দেখে, আগে রক্তক্ষরণ থামাও, কারণ রক্তক্ষরণ হতে থাকলে রোগী মারা যাবে। আপনার প্রথম দায়িত্ব কি? এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে পুরা বাংলাদেশে যতগুলো কেস হয়েছে, প্রত্যেকটা কেসে প্রত্যেকটা ভুক্তভোগী, প্রত্যেকটা আসামি তারা ধান খেতে গিয়ে ঘুমাইছে। সন্তান তার মায়ের কাছে ঘুমাতে পারে নাই, বাবার কাছে ঘুমাতে পারে নাই। স্বামী তার স্ত্রীর কাছে যেতে পারে নাই, সন্তানরা তার বাবাকে কাছে পায় নাই। Therefore, আপনি এখনো ধরে আছেন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আপনার কাজকে ত্বরান্বিত করবে? ওয়েল, ডক্টর আসিফ নজরুল, আপনি একজন ভালো শিক্ষক অথবা আপনি একজন ভালো সাংবাদিক, আমি এটা জানি না, কারণ আমি আপনার ছাত্রও না। আর আপনার সাংবাদিকতা যেসবগুলো দেখছেন আপনারা, সোফার আমি আপনার কথাবার্তার ভিতরে আমি ইমব্যালেন্স দেখেছি। কোন একটা জায়গায় একটা কথা বলেছেন, পরবর্তী কনভারসেশনে ওটাকে কন্ট্রাডিক্ট করেছেন। দ্যাট ইজ মাই ওপিনিয়ন। এর জন্য আপনাকে আমি ক্রুসিফাই করব না, দরকার নেই। আপনি একজন শিক্ষিত এবং সচেতন মানুষ, আপনাকে আমি এতটুকুই জানি এবং আমি ওর ভিতরেই সীমাবদ্ধ থাকবো। দেখো, আমি যে কথাটা বলতে চাচ্ছি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলাগুলোকে আপনি ওইখানের ওই মন্ত্রণালয়ের অধীনে এই মামলাগুলো হয়েছে, তারা তাদের এক্সপার্ট এনে তারপরে বিচারের আওতাধীন, আমি তারপরে ডিসমিস করব, এই কথাগুলো কি গত 53-54 বছরে যে নপুংসতা, যে অযোগ্যতা, যার জন্য আমরা 53 বছরে উন্নতির চেয়ে অবনতি করেছি। আমাদের দেশের সরকার ইনফ্রাস্ট্রাকচার এখনো ঠিক মতো গড়ে ওঠেনি। মেইন দুর্বলতা ব্যুরোক্রেসিকে বাড়ানো, ব্যুরোক্রেসির উপরে নির্ভরশীল হওয়া, আমলাতন্ত্রের উপরে নিজেদেরকে ছেড়ে দেয়া। আপনি ঠিক সেম কাজটা করছেন। ওয়ারাস আপনি একটা প্রজ্ঞাপন জারি করতে পারতেন, ওই প্রজ্ঞাপনে আপনি সেভ বলতে পারতেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে পুরা বাংলাদেশে যতগুলো মামলা হয়েছে, প্রথম হচ্ছে এই মামলাটাকে সাসপেন্ড করা। এই মামলাটাকে সাসপেন্ড করা আপনার জন্য কতটা দুরূহ, এটা তো আপনার জুরিসডিকশনের মধ্যে পড়ে। অথবা আপনার জুরিসডিকশনে যদি না পড়ে, আপনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জাজদের একটা বেঞ্চ তৈরি করে তাদেরকে বলেন এটাকে সাসপেন্ড করার জন্য টেম্পোরারিলি। সাসপেনশন তো পার্মানেন্ট হয় না, আপনি টেম্পোরারি সাসপেন্ড করেন, এটাকে রেস্ট্রেইন করার পরে এটার উপরে রিভিউ করেন। তখন আপনার যদি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কারো মতামতের দরকার হয়, তাদেরকে ডাকেন, তাদের সাথে বলেন যে তোমরা যে এর আগে এই রুলটা যেভাবে করা হয়েছে এটা সঠিক প্রসিজার ফলো করে নাই, বাংলাদেশের কনস্টিটিউশনের সাথে এটা সাংঘর্ষিক,
এই জন্য আমরা এটাকে ফার্দার প্রসিড করব না। এটা কি করা যেত না? এই সাসপেনশনের পরে আপনি এটা কি বলা যেত না যে এই আইনের আওতায় যতগুলো মামলা হয়েছে মামলাগুলো এই মুহূর্তে রেস্ট্রেইন করা হলো, সাসপেন্ড করা হলো, এবং যারা গ্রেপ্তার আছে, হাজতে আছে, তাদেরকে ছেড়ে দেওয়া হোক। এটা কি করা যেত? করা যেত। আসিফ নজরুল, গতকালকের কথার ভিতরে আপনি একটা কথা বলেছেন যেটা আমার কাছে মনে হয়েছে, আপনি আইন পড়ান কিন্তু আইন সম্পর্কে আপনার ধারণা কেন যেন মনে হচ্ছে এক্সিকিউশনের ক্ষেত্রে আপনি দুর্বল। এক সাংবাদিক আপনাকে জিজ্ঞাসা করেছে যে এই আইনের অপব্যবহারের জন্য যা যা করছেন, এই আইনের জন্য, এই আইনের দ্বারা যে লোকগুলো হাজতে আছে তাদেরকে আপনি কি করেছেন? আপনি জানেন আসিফ নজরুল আপনি কি বলেছেন? আপনি বলেছেন হাজতে যারা আছে তাদেরকে নিয়ে পরে ভাববো। কোন একটা সভ্য মানুষ কোন একটা সভ্য দেশে আগে কোন কাজটা করে জানেন? যে লোকটা হাজতে আছে তাকে ওই দুর্দশার থেকে তাদেরকে আগে মুক্ত করে। আর আপনি বলবেন তারা হাজতে আছে, হাজতে বসে থাকতে দেন, আমি তাদেরকে নিয়ে পরে ভাববো। আরে ভাই, তারা তো অপরাধী না, তারা তো রাজনৈতিক বন্দী, তারা তাদের পরিবার থেকে দূরে জমি জমা সহায় সম্পত্তি বিক্রি করে তারা লয়ারের পয়সা দিচ্ছে। আপনি বলছেন তাদের কাজগুলো আপনি পরে দেখবেন। আর ইউ রিয়েল? আসিফ নজরুল, ইটস এ রং থিওরি। I don't know how did you come up with that priority. However, আমি এটা কনক্লুড করতে চাই, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ব্যাপারে আপনি বলেছেন 332টা কেসের ভিতরে আপনি 113টা উইথড্র করেছেন এবং বাকিগুলো আপনারা পর্যবেক্ষণ করবেন এবং আগামী 2 সপ্তাহের ভিতরে আপনারা কেসগুলো ডিসমিস করবেন। আর এটা হচ্ছে আপনার প্রপোজাল। আর আমার প্রপোজাল আপনার জন্য আমার প্রপোজাল, আপনি একটা প্রজ্ঞাপন জারি করবেন। ওই প্রজ্ঞাপনে বলবেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অ্যাজ অফ টুডে সাসপেন্ড করা হলো। আমার প্রপোজাল হলো এটার পরে আপনি সেম প্রজ্ঞাপনে বলবেন আজ থেকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে যতগুলো মামলা বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে হয়েছে সব মামলাগুলোকে সাসপেন্ড করা হলো। এই আইনের আওতায় যারা গ্রেফতার হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। এবং তারপরের প্যারাগ্রাফে আপনি লিখতে পারেন we are going to set up a committee or a commission or a board who are going to review the entire Digital Security Act. They are going to recommend whether this law will exist or this law will abolished. দর্শক বিন্দু, আমি বাংলায় বলি, উনি এই প্রজ্ঞাপন জারির পরে তার ভিতরে উনি লিখতে পারেন যে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থাকবে কি থাকবে না, এটার জন্য একটা কমিশন গঠন করা হবে অথবা একটা বোর্ড গঠন করা হবে অথবা একটা কমিটি গঠন করা হবে যারা রিকমেন্ড করবে এই আইনটা থাকবে অথবা থাকবে না। এই কাজটা যদি ডক্টর আসিফ নজরুল করে তাইলে হাজার হাজার মানুষ বেঁচে যাবে যারা আজকেরও এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় কোর্টে হাজিরা দেয়, সহায় সম্পত্তি বিক্রি করে কোর্টে হাজিরা দেয়। আসিফ নজরুল বলছে হাজতে যারা আছে তাদেরটা পরে দেখবে। মনে হচ্ছে তারা ক্রিমিনাল, তাদের হাজতেই তাদের একমাত্র জায়গা। ডক্টর আসিফ নজরুল, আমার মনে হয় আপনার যে সিদ্ধান্তটা আপনি নিয়েছেন, আপনার সিদ্ধান্তটা রিভিউ করা উচিত। আপনার এই সিদ্ধান্তটা দুর্বল। আপনি আমলাতন্ত্রের মধ্যে পুরা 20 কোটি মানুষকে অসহায় করে দিচ্ছেন। সে তার প্রেস কনফারেন্সে আর একটা কথা বলেছে, গায়েবী মামলা। গায়েবী মামলার কথা বলেছে যে সারা দেশে 4500 প্রসিকিউটর, আওয়ামী নিযুক্ত সরকারি প্রসিকিউটর যারা পালিয়ে গেছে। আমার পরবর্তী কোয়েশ্চেন,
আপনার ডক্টর আসিফ নজরুল আপনারা কি তাদেরকে রিপ্লেস করেছেন নাকি বসে আছেন তারা আবার জয়েন করবে কবে পুলিশের মতো? পুলিশ যারা পালিয়ে গেছে তাদেরকে ডেকে এনে আবার তাদেরকে জয়েন করাবেন ভারতীয় তত্ত্ব বাংলাদেশে ঢুকানোর জন্য। আপনি কি ওই জন্য বসে আছেন? আপনি বলছেন গায়েবী মামলার 4500 প্রসিকিউটররা পালিয়ে গেছে। ওয়েল এন্ড গুড, তারা পালিয়ে গেছে। এখন এই 4500 প্রসিকিউটরকে আপনি যদি এখনো রিপ্লেস করতে না পারেন এটা আপনার ব্যর্থতা, অথবা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে যারা প্রসিকিউটর নিয়োগ করে তাদের ব্যর্থতা। কেন? একটা কারণে, বাংলাদেশে লয়ারের অভাব নাই। দল করে এবং না করে, ঠিক আছে, উনি দল করুন আর না করুন, বাংলাদেশের লয়ারদের অভাব নাই। অ্যাটর্নিয়াট ল বাংলাদেশের আনাচে কানাচে অভাব নাই। ডক্টর আসিফ নজরুল, ইজ ইট হার্ড যে আমরা প্রসিকিউটর নিয়োগ দেব যাদের রাজনৈতিক কোনো অ্যাফিলিয়েশন নাই? রাজনৈতিক অ্যাফিলিয়েশন নাই এমন উকিল খুঁজে বের করা বাংলাদেশের টাফ কিনা আমার ধারণা নাই, কিন্তু আমি বাংলাদেশের এমন অনেক উকিলকে চিনি যারা রাজনীতি করেন না। তো 4500 প্রসিকিউটরকে রিপ্লেস করতে গেলে ইট মে টেক অ্যাবাউট 15 days, ম্যাক্সিমাম এ মান্থ। নাকি ওখানে আপনি আবার আমলাতন্ত্র লাগাই দিবেন তাদের দ্বারা? এই প্রসিকিউটরদের যদি রিপ্লেস করা হয় তাইলে অনেকগুলো সমস্যার সমাধান হবে। যে সমস্যাটার কথা আপনি বলেছেন, এই প্রসিকিউটররা পালাইয়া যাওয়ায় এই কেসগুলো সঠিক রিভিউ আপনি করতে পারছেন না। সঠিক রিভিউ না করার জন্য মামলাগুলো ডিসপোজ করা যাচ্ছে না। আপনি একটা কথা বলেছেন 25টি জেলায় টোটাল অফ 2500 গায়েবী মামলা আপনি চিহ্নিত করেছেন। কিভাবে চিহ্নিত করেছেন? আপনি বলেছেন ইউজুয়ালি বিস্ফোরক আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, ইউজুয়ালি পুলিশের উপরে অ্যাটাক, এটার উপরে মামলা হয়েছে, এবং এই মামলাগুলো হয়েছে 55 নির্বাচনের আগে অথবা বিভিন্ন আন্দোলনে যে সমাবেশ করেছে তার আগে বা পরে। ফাইন। এবং এক একটা মামলায় দেখা গেছে 50, 60, 100, 150, 200 আসামি আছে। গুড, কোনো অসুবিধা নেই, ভালো, সো ফার সো গুড। আপনি বলেছেন এই 2500 গায়েবী মামলা আছে, আগামী 7 দিনের মধ্যে এসব মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। সো ফার সো গুড। এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে সব মামলা প্রত্যাহার করা হবে। নট ব্যাড, নট ব্যাড অ্যাট অল। এখানে আমি ডক্টর আসিফ নজরুল কেস ডিসপোজের ক্ষেত্রে সে যতটুকু বলেছে এক জায়গায় আমি একমত। 4500 প্রসিকিউটর পালিয়ে গেছে, এই জন্য তাদের মামলার কোনো নথি বা মামলার কোনো ডকুমেন্টেশন অথবা প্রুফ এগুলো কোনো জায়গায় নাই। দুইটার দিকে আপনি যেতে পারেন ডক্টর আসিফ নজরুল। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে জেলা জাজ আছে, উপজেলায় ম্যাজিস্ট্রেট আছে। আপনি একটা প্রজ্ঞাপন জারি করে তাদেরকে বলতে পারেন যে আপনাদের এখানে গায়েবী মামলা হিসাবে চিহ্নিত করার জন্য 2, 3 সদস্য, 4 সদস্য, 5 সদস্য, আপনি সব কাজগুলো একা ধরে রাখেন না। তাদেরকে একটা সময় বেঁধে দিয়ে বলেন যে আগামী 1 মাসের ভিতরে আমি এই রিপোর্টগুলো চাই, আগামী 2 সপ্তাহের ভিতরে এই লিস্টগুলো চাই। যদি এর কোনো এভিডেন্সিয়ারি প্রুফ না থাকে তাইলে এই মামলাগুলো ডকুমেন্টেশন না থাকলেও একটা রিকমেন্ডেশন চান, আপনি মামলাগুলো ডিসপোজ করতে পারেন। আপনি যে সময় নিছেন, আপনি সময় নেন, এটার উপরে আপনি যেভাবে কাজ করতে চাচ্ছেন আমি এটার উপরে কোনো সাজেশন দেব না। বাট একটা সাবজেক্ট, আপনি প্রত্যেকটা কথাবার্তায় আমার মনে হয়েছে আপনি ব্যুরোক্রেসির উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছেন। অর্থাৎ এইটা করলে ওইটা হবে, এইটার পরে ওইটা হবে, কথাগুলো আপনি বারবার এইভাবে বলার চেষ্টা করেছেন। আমার কেন যেন মনে হয় আপনি এই সাবজেক্টগুলোকে আপনি এক্সপ্লাইট করতে পারেন ইন এ ওয়ে
দ্যাট আগামী ফেব্রুয়ারি মার্চ আপনি বলছেন 2 সপ্তাহ দেরি হতে পারে, 5 সপ্তাহ দেরি হতে পারে, আপনি কথাগুলো বলেছেন। 2 সপ্তাহের জায়গায় 1 মাস লাগতে পারে। কিন্তু আমি একটা কথা বলি, আসিফ নজরুল, আপনাকে ঠান্ডা মাথায় বলি, আপনি যদি ব্যুরোক্রেসির উপরে নির্ভরশীল হয়ে যান তাহলে একটা কাজ হবে। আপনি যেই কাজের কথা বলেছেন ফেব্রুয়ারি, ওটা ডিসেম্বরে হবে না, করতে পারবেন না। আসিফ নজরুল আরো কয়েকটা বিষয় নিয়ে কথা বলেছে। উনি বলেছে, এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছে এই সরকারের আমলে গায়েবী মামলা হয়েছে কিনা 5ই আগস্টের পরে। আসিফ নজরুল উত্তর করেছে, দেয়ার আর নো কেসেস বিন লস্ট বাই দিস গভর্নমেন্ট। We instructed the police not to arrest anyone without proper investigation. বাংলায় বলি, আসিফ নজরুলকে কেউ জিজ্ঞাসা করেছে গায়েবী মামলা হাসিনা আওয়ামী লীগ গত 15 বছর 16 বছরে হয়েছে, এখন কি কোনো গায়েবী মামলা হয়েছে কিনা। কথা বলতে গিয়ে আসিফ নজরুল একটা কথা বলেছে যে উনি প্রত্যেকটা জেলায় ইনস্ট্রাকশন দিছে আইন মন্ত্রণালয় থেকে যে কোনো ধরনের মামলায় গ্রেফতার হওয়ার আগে, করার আগে উনি প্রপার ইনভেস্টিগেশন চান। ওই মামলাগুলো এক্সিকিউট করার আগে, ওই মামলায় কাউকে গ্রেফতার করার আগে, যে কোনো কেউ। আর একটা কথা বলছে, সরকার কোনো মামলা করে নাই, সরকার কোনো মামলা করে নাই, সরকার বাদী হয়ে, পুলিশ বাদী হয়ে কোনো মামলা হয় নাই, উনি তাই বলছে। আমার মনে হয় দ্যাটস এ গুড সাইন। অন দ্য আদার হ্যান্ড, পুলিশের সামনে, সেনাবাহিনীর সামনে অনেক অন্যায় সংগঠিত হয়েছে, সেখানে সরকার বাদী হয়ে এখন পর্যন্ত কেন কেস করা হয় নাই, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি ডক্টর আসিফ নজরুল। আরো একটা কথা, আসিফ নজরুল আপনি যখন প্রেস কনফারেন্স করেছেন, আপনার পাশে যেসব লোকজনরা কোয়েশ্চেন করছে, কেন যেন আমার মনে হয়েছে এগুলো সেট আপ কোয়েশ্চেন। সেট আপ কোয়েশ্চেন দর্শকবৃন্দ আমি আপনাদেরকে বলি, উনি প্রেস কনফারেন্সের আগে 10 জন সাংবাদিককে প্রশ্ন লিখে দিছে, আপনারা এইভাবে প্রশ্ন করবেন, আমি আপনাদের এই প্রশ্নকে ভালো বলবো এবং আমি এটাকে ইন্টারপ্রেট করব। আপনি এগুলো সেট আপ কোয়েশ্চেন। ওখানে যদি একজন ভালো সাংবাদিক থাকে, আমি সাংবাদিক না, আমি একজন মানবাধিকার কর্মী, আমি যদি থাকতাম, আমি আপনাকে ঠান্ডা মাথায় বলতাম যে পুলিশ বাদী হয়ে বা সরকার বাদী হয়ে এখন পর্যন্ত 5ই আগস্টের পরে কোনো মামলা হয় না। ওয়েল এন্ড গুড, বাট দেয়ার আর লটস অফ এপিসোড টুক প্লেস, দোজ হু আর ইরেগুলার, আনপ্লেজেন্ট এন্ড আনলফুল। এ ধরনের অনেক কর্মকাণ্ড হয়েছে। কোথায় সরকার বাদী হয়ে 2-4টা কেস, 5টা কেস পুরো বাংলাদেশে এ ধরনের হয়েছে, আপনারা ফাইল করেন নাই, এর অর্থ কি? নাকি এখন আপনারা জনমতকে ভয় পাচ্ছেন যে সরকার যদি স্ট্যান্ড নেয় তো সেক্ষেত্রে সরকার আমাদেরকে, জনগণ আমাদেরকে বিট্রে করবে? সরকার আপনাদের ব্যক্তিগতভাবে, ডক্টর আসিফ নজরুল, আপনার ব্যক্তিগত লাইফ নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই, প্লিজ লিভ ইউর লাইফ, আমি এটা নিয়ে আদৌ মাথা ঘামাই না। কিন্তু আপনি যদি সঠিক কাজগুলো করেন, আমি তো আপনাকে সাপোর্ট করি। উনি যখন বলেছে সাজা হয়ে যাওয়া মামলাগুলো পরে বিবেচনা করা হবে, কেন যেন আমার মনে হয়েছে এটা দায়িত্ব জ্ঞানহীনের মতো কথা। সাজা হয়ে গেছে, এই কেসগুলো আপনার প্রায়োরিটি দেওয়া উচিত ছিল, আগে তাদেরকে হাজত থেকে রিলিজ করা উচিত ছিল, কারণ এমন অনেককে হাজতে ঢুকানো হয়েছে যারা নিরপরাধ। আরেকটা কথা, সংবিধানের সাথে সাংঘর্ষিক এমন কোন সংস্কার আইন মন্ত্রণালয় করবে না। ট্রু। উনি বলছে আইন মন্ত্রণালয়কে অথবা বিচার বিভাগকে সংস্কার করার জন্য যে কমিশন গঠন করা হয়েছে, তারা এমন কোন আইন প্রণয়ন করবে না যেটা সংবিধানের সাথে কন্ট্রাডিক্ট করে, অর্থাৎ সাংঘর্ষিক। ভালো কথা বলেছে। সংবিধান সংস্কারের জন্য তারা যে কমিশন করেছে, ওই কমিশন যে রিপোর্টটা দিবে
উনি বলেছে ওই কমিশনের রিপোর্টটাকে অ্যাপ্রুভ করবে কি করবে না, সেক্ষেত্রে আরো একটা কমিশন করা হয়েছে, জাতীয় ঐক্যমত্য কমিশন, নির্বাচন করবে যে কিভাবে ওই সংস্কারগুলো এক্সিকিউট করা হবে। আসিফ নজরুলকে একজন জিজ্ঞাসা করেছে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল অর্থাৎ বিচারক নিয়োগের নিয়োগমালা, বিচারক নিয়োগের নীতিমালা, এটাকে বলে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। একটা কথা উনি বলেছে, এর আগে কোনো নীতিমালা ছিল না। আওয়ামী লীগ করে আওয়ামী লীগের পাঁচাটা, বিএনপি করে বিএনপির পাঁচাটা, যারা সত্যকে, সুবিচারকে, কনস্টিটিউশনকে ধারণ করে না, যারা শুধু আওয়ামী লীগ করে, জয় বাংলা, জাতির পিতা এই শব্দগুলো কইলেই তাদেরকে সুপ্রিম কোর্টের, হাইকোর্টের, জাজ কোর্টের বিভিন্ন জায়গায় জাজ বানিয়ে দেওয়া হতো, প্রসিকিউটর বানিয়ে দেওয়া হইতো, পিপি বানিয়ে দেওয়া হইতো। আসিফ নজরুল এ প্রসঙ্গে বলছে ওখানে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হয়েছে। এই জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল তারা ওখানে সিদ্ধান্ত নিয়েছে যে একজন বিচারক নিয়োগের নীতিমালা কিভাবে হওয়া উচিত। আমার কেন জন্য একটা কথা, ডক্টর আসিফ নজরুল, এই বিচারক নিয়োগের জন্য অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল যেটা তৈরি করা হয়েছে আমি মনে করি নট ব্যাড, ইটস এ গুড ওয়ান, বাট কোশ্চেন ইজ, আপনার কি মনে হয় যে ওখানে যদি তিনজন বা পাঁচজন সদস্য যদি থাকে এবং তিনজন এবং পাঁচজন এই সদস্যের যে অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল, সেখানে যদি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিরাই শুধু থাকে, আপনার মনে হয় ওখানে নিরপেক্ষভাবে বিচারক নিয়োগ করা হবে? প্রথম কথা, ওই অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলে প্রত্যেকটা মেম্বার যদি নন পলিটিক্যাল হয় এবং তাদের ব্যাকগ্রাউন্ড যদি ক্লিন হয়, that they are not affiliated with any political party and তাদের ব্যাংকে কোনো লোন নাই, তারা কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত না। এখন বলবেন এমন লোক আছে, আছে বাংলাদেশে, এখনো আছে। তারা যদি হয় ওয়েল অ্যান্ড গুড, কিন্তু আমার প্রপোজালটা ডিফারেন্ট। যদি জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল হয়, আমার কেন যেন মনে হয় জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলে আপনারা সুপ্রিম কোর্টের একজন জাজ থাকবে, হাইকোর্টের একজন জাজ থাকবে, ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের প্রফেসর থাকবে, ওই ডিপার্টমেন্টের ল ডিপার্টমেন্টের হেড যে সে থাকবে। সেক্ষেত্রে আর্মির একজন রিপ্রেজেন্টেটিভ রাখা যেতে পারে। এগুলো রেখে ওখানে যদি 5 সদস্যের একটা জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল হয়, দেন আমার কেন যেন মনে হয় ওই অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলটা এফেক্টিভ হবে। আমরা ঠান্ডা মাথায় অনেক কমিশনের কথা জানি এবং এই কমিশনটা এমন ভাবে আমরা তৈরি করি, যেমন বিডিআর পিলখানা ম্যাসাকার নিয়ে যে কমিশন গঠন করা হয়েছে, ওই বিডিআর পিলখানা ম্যাসাকারের যে কমিশনের সদস্যরা দেখি কোনো জায়গায় বিএনপির পক্ষে কথা কয়, কয়েকজন আওয়ামী লীগের পক্ষে কথা কয়, কয়েকজন জামাতের পক্ষে কথা বলে। তাহলে এই কমিশনের কাছ থেকে নিরপেক্ষতা মানুষ পাবে না এবং পায় না। তো জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল বিচারক নিয়োগের নীতিমালার প্রশ্নে ওখানে ওই কাউন্সিলের মেম্বার কতজন হবে এবং ওই কাউন্সিলের মেম্বার কারা কারা হবে, এটা যতক্ষণে সেট আপ না হবে, ডিক্লারেশনটা না আসবে, আমার মনে হয় জনগণ এটার উপরে, আইডিয়াটার উপরে জনগণ আস্থা রাখবে, কিন্তু এটা কতটা এক্সিকিউটেবল এটা নিয়ে মানুষ সন্দেহ পোষণ করবে। আরো একটা কথা, পার্মানেন্ট পাবলিক প্রসিকিউটর অ্যাপয়েন্টমেন্ট। আমরা জানি পাবলিক প্রসিকিউটর বিএনপির সময় বিএনপির লোকজন থাকে, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের লোকজন থাকে, জাতীয় পার্টির সময় জাতীয় পার্টির লোকজন থাকে। ইটস এ গুড ইনিশিয়েটিভ যে আসিফ নজরুল বলছে যে পার্মানেন্ট পাবলিক প্রসিকিউটর। আমি আপনাদেরকে একটা কথা বলি, ইউরোপে বা আমেরিকায় তারা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অথবা উপজেলায়, প্রত্যেকটা থানায় বা কোনো জায়গায় তারা কি করে, ইলেকশনের মাধ্যমে নির্বাচন করে যে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কে হবে।
ফর এক্সাম্পল, উপজেলায় নির্বাচন হয়, উপজেলা চেয়ারম্যান হয়, ঠিক আছে, একটা থানায় টিএনও হয়। টিএনও জুডিশিয়ারিকে ওভারলুক করতে পারে না, কারণ হি ইজ নট এ লয়ার। কিন্তু ওখানে একটা কাজ করা যেতে পারে, ওখানে প্রত্যেকটা উপজেলায় কি করা যেতে পারে, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অর্থাৎ থানা অ্যাটর্নি, উপজেলা অ্যাটর্নি যে ইলেক্টেড হবে, ওই ইলেকশনটা 4 বছরের জন্য হতে পারে, দলীয় ভিত্তিতে হোক নির্দলীয় ভিত্তিতে হোক, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, নির্বাচন করা হবে। দর্শকবৃন্দ এবং ডক্টর আসিফ নজরুল কথাটাকে একটু চিন্তা করে দেখেন, প্রবলেমগুলো সলভ হয়ে যায় যদি আপনারা নির্বাচন করেন যে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অথবা উপজেলা অ্যাটর্নি অথবা জেলা অ্যাটর্নি নির্বাচন হবে, ওই নির্বাচনে তারা জুডিশিয়ারিকে কন্ট্রোল করবে, ক্রিমিনাল ল, সিভিল ল এগুলো তারা দেখবে। এটা একটা বিশাল পরিবর্তন। আসিফ নজরুল, গতকালকের আপনি একটা কথা বলেছেন, আপনার একটা মাইলস্টোন তৈরি করতে চান, যেটার উপরে মানুষ নির্ভর করবে, যেটার উপরে মানুষ আস্থা রাখবে। তা আপনি যা করতে চাচ্ছেন এগুলো তো পুরানো চাল, বারবার খোঁচাচ্ছেন, লাভ হচ্ছে কি? আপনি প্রসিকিউটর নিয়োগ করতে যাবেন, সেখানে অনিয়ম তৈরি হবে, জাজ অ্যাপয়েন্টমেন্ট করতে যাবেন, সেখানে অনিয়ম তৈরি হবে, হবে না? দেয়ারফর আমার কেন যেন মনে হয় আপনার একটা বিষয়ে কথা বলা উচিত। এই পার্মানেন্ট পাবলিক প্রসিকিউটর অ্যাপয়েন্টমেন্টের চেয়ে এটা ভালো আইডিয়া, নট ব্যাড, কিন্তু আমি বলবো গভর্নমেন্টের এই বার্ডেনটা নেয়ার আগে আপনারা যাকে অ্যাপয়েন্টমেন্ট করবেন সেখানে ঘুষের বাণিজ্য হবে, তদবিরের বাণিজ্য হবে, কে কাকে তদবির করবে, কে কাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে। এক্ষেত্রে কি করা যেতে পারে? নির্বাচিত ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, উপজেলায় যদি একজন থানা, যেমন টিএনও আছে, টিএনও থানার নির্বাহী অফিসার আছে না, ইউএনও উপজেলার নির্বাহী অফিসার, তাহলে ওখানে ইউডিএ পদের জন্য অর্থাৎ উপজেলা ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, এটা যদি নির্বাচিত পদ হয়, এটা কোনো সাংঘর্ষিক না টিএনওর সাথে। একজন ওখানে যদি উপজেলা ডিস্ট্রিক্ট অ্যাটর্নি থাকে, উপজেলা অ্যাটর্নি থাকে, একটা জিনিস হবে, তার অধীনে প্রসিকিউটর থাকবে, সে হবে মেইন প্রসিকিউটর, তার অধীনে কতগুলো প্রসিকিউটর থাকবে। যখন বাজেট পাস করে গভর্নমেন্টের থেকে প্রত্যেকটা উপজেলায় নির্ধারণ করা হবে যে ওখানে বাজেট এত, ওই অ্যাটর্নির অফিস তারা সব পাবলিক প্রসিকিউটরদের নিয়ন্ত্রণ করবে, এটা তাদের আন্ডারে, তারা কারো কাছে জবাবদিহি করবে সেন্ট্রালি। যদি তাদেরকে এই উপজেলায় যে অ্যাটর্নি থাকবে সে জবাবদিহি করবে জেলায় যে অ্যাটর্নি থাকে, জেলা ডিস্ট্রিক্ট অ্যাটর্নি যেটা থাকে তাকেও জবাবদিহি করবে। অথবা টিএনওর সাথে কোঅর্ডিনেট করা যেতে পারে, ডিসির সাথে কোঅর্ডিনেট করা যেতে পারে। ডক্টর আসিফ নজরুলের জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল, ইটস এ গুড আইডিয়া। পার্মানেন্ট পাবলিক প্রসিকিউটর অ্যাপয়েন্টমেন্ট, ইটস এ বেটার আইডিয়া। আমি এই দুইটার একটার সাথে অপোজ করছি না, কিন্তু আপনি যদি পয়সা সেভ করতে চান, সত্যিকার অর্থে একটা অ্যাডমিনিস্ট্রেশনকে, বিচার বিভাগকে স্বাধীনতা দিয়ে নিরপেক্ষভাবে বিচার করানোর একটা পদ্ধতি তৈরি করতে চান, তাইলে আপনাদের উচিত সরকারের আমলাতন্ত্র বাড়ানোর চেয়ে ওখানে একটা নির্বাচন দিয়ে প্রসিকিউটর নির্বাচন করা উচিত। এটা করলে ভালো হয়। ডক্টর আসিফ নজরুল গতকালকের আরো একটা কথা বলেছে, অনলাইন অ্যাটেস্টেশন নোটারাইজড বাই ল মিনিস্ট্রি। লোকজনরা অনেক ক্ষেত্রে ল মিনিস্ট্রিতে অ্যাটেস্টেশনের জন্য যায়, তাদেরকে অনেক ঝামেলা পোহাতে হয়, তাদেরকে পয়সা দিতে হয়, তাদেরকে অনলাইনে তাদেরকে 2-3 মাস অপেক্ষা করতে হয়। সেক্ষেত্রে সে বলেছে যে ওখানে অনলাইনে যেভাবে অ্যাটেস্টেশনের জন্য দেওয়া হয়েছে তাতে
এত কাউকে অপেক্ষা করতে হবে না, খুব তাড়াতাড়ি 1-2 দিনের ভিতরে, 2-3 দিনের ভিতরে অ্যাট্রাকশন গুলো কনফার্ম করা হবে বেসড অন দা ডকুমেন্ট সাবমিটেড। এক্ষেত্রে একটা জিনিস আমি সেক্ষেত্রে আসিফ নজরুল বলেছে এসব ক্ষেত্রে 5-7 কোটি টাকা সেভ হবে আইন মন্ত্রণালয়ের, ভালো কথা। কিন্তু অন্যত্র আমি আরো একটা কথা বলবো, আমাদের বাংলাদেশের লোকজনরা সব মেড ইন জিঞ্জিরা টাইপ। আমরা প্রত্যেকটা জায়গায় আমরা একটা অনিয়ম খুঁজে বের করি এবং ওটার ফ্যান হয়ে যাই। যেমন আপনি আপনার কথাবার্তার ভিতরে বারবার মনে হয়েছে যে আপনি আমলাতন্ত্রকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তো অনলাইন সার্ভিস যেটা অনলাইন অ্যাটেস্টেশন এবং নোটারাইজ বাই ল মিনিস্ট্রি যেটা করেছেন, কনগ্রাচুলেশন, হোপফুলি এটা এফেক্টিভলি কাজ করবে। আমাকে এক দর্শক লিখেছে যে আসিফ নজরুলকে কেউ প্রেস কনফারেন্সে লিখে দেয়, ওয়াকারের গোয়েন্দারা মনে হয় তাকে ফলো করে। ওয়েল, আমি এই কথাটার জবাব দিতে চাচ্ছি না। আর সর্বশেষ আসিফ নজরুলকে জিজ্ঞাসা করা হয়েছে যে ভারতের সাথে যে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি, সেখানে জিজ্ঞাসা করা হয়েছে হাসিনা শেখকে ফেরত আনা হবে কিনা। এর জবাবে আসিফ নজরুল যে উত্তরটা দেওয়া উচিত তার উত্তরটা আমার মনোভূত হয় নাই। তাকে সে উত্তর করেছে হাসিনার ব্যাপারে, তাকে ফেরত দেওয়ার ব্যাপারে ভারতকে চিঠি দেওয়া হয়েছে, যদি তাকে ফেরত না দেয় তাইলে আমাদের যে এক্সট্রাডিশন ট্রিটি আছে এই এগ্রিমেন্টের ভিতরে তারা এগ্রিমেন্টটাকে তারা ভায়োলেট করবে। এটা আসিফ নজরুলের ডিফেন্সিভ উত্তর। এর উত্তর এটা হওয়া উচিত ছিল যে হাসিনাকে যদি ভারত ফেরত না দেয়, ভারতের সাথে আমাদের যে এক্সট্রাডিশন ট্রিটি আছে আমাদের সেটা আর থাকবে না, এবং বাংলাদেশে যদি কাউকে ভারত সরকার কোনো ব্যাপারে এক্সট্রাডাইটের কথা বলে আমরা আর তাদেরকে এক্সট্রাডাইট করব না। 1, 2, আমরা এই বিষয়টাকে আন্তর্জাতিক মহলে নিয়ে যাব যে বাংলাদেশের সব চোর, ডাকাত, খুনি, গুন্ডা, বদমাইশ তারা ভারতের আতিথেয়তায় আছে, ভারত ইচ্ছা করে আমাদেরকে দিচ্ছে না। এবং এটা নিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বাংলাদেশ সরকার বাদী হয়ে একটা মামলা করতে পারে। কিন্তু আসিফ নজরুল এই উত্তরটা এভাবে দেয় নাই। ডক্টর আসিফ নজরুলের সামনে আমি আরো কয়েকটা কথা বলতে চাই। ডক্টর আসিফ নজরুল, আপনি সাংবাদিক হিসাবে সফল ছিলেন না ব্যর্থ ছিলেন এটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করুক। আপনি প্রফেসর হিসাবে ভালো ছিলেন বা খারাপ ছিলেন এটা ছাত্ররা নির্ধারণ করুক। আপনি ব্যক্তি জীবনে ভালো মানুষ খারাপ মানুষ এটা আপনার। কিন্তু আপনি 16 বছরের স্বৈর শাসনের সময় দেশের জনগণের সিম্প্যাথি আদায়ে, সমর্থন আদায়ে আপনি সফল ছিলেন। জনগণ সামওয়াট আপনাকে বিশ্বাস করেছে। আমি চাচ্ছি আপনি একটা জিনিস আসিফ নজরুল নিজেকে একটু বিবেচনা করেন। আপনি আইন উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরে আপনার গলার টোন চেঞ্জ হয়েছে, আপনার কথাবার্তার ধরন চেঞ্জ হয়েছে, আপনার নিরপেক্ষতা নিয়ে মানুষ কোয়েশ্চেন করা শুরু করেছে, আপনার সৎ উদ্দেশ্য নিয়ে মানুষ কোয়েশ্চেন করা শুরু করেছে। কেন? এখন আমি এসব কথা নিয়ে এর আগেও কয়েকবার কথা বলেছি, আজকেরও আমি কথা বলতে চাই। আপনার কিন্তু একটা অপশন আছে আসিফ নজরুল, আপনাকে দিয়ে কেউ যদি জোর করিয়ে কাজ করায়, আপনার একটা কাজ আপনি করতে পারেন, ইউ জাস্ট রিজাইন। আপনি যদি এই সত্য কথাটা বলে রিজাইন করেন, আপনি বাংলাদেশের মানুষের কাছে ইতিহাস হয়ে যাবেন। আপনি মুজিব শেখের চেয়ে পপুলার হবেন।
আপনি যদি বলেন আমাকে অমুক 5ই আগস্টের পর থেকে আজ অবধি জোর করে বন্দুকের নলের মাথায় আমাকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে, এক। আদারওয়াইজ আপনি বলতে পারেন আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে দিয়ে অনেক কাজ করানো হচ্ছে, আমি আর এই পদে থাকতে চাই না। আপনি কাজটাও করতে পারেন। আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে যেই অবস্থায় আছেন এই অবস্থায় আপনি কন্টিনিউ করবেন, পরবর্তী সময় দেখা যাবে আপনি জনরোষের মধ্যে পড়বেন। একটা সময়ের কথা আসিফ নজরুল আপনাকে মনে করিয়ে দেই, আন্দোলনের মধ্যে, ছাত্র জনতার আন্দোলনের মধ্যে আপনাকে রাস্তাঘাটে যদি কোনো পুলিশ বা কেউ অপমান করত, আমি দেখেছি হাজার হাজার জনগণ, ছাত্র আপনার পক্ষে আপনাকে ব্যারিকেড করে রক্ষা করতো সবাই। কিন্তু এখন কোন একটা অজানা কারণে আপনি যদি বাহিরে যান একা, আমার কেন যেন মনে হয় আপনি আক্রমণের শিকার হবেন, লোকজন আপনাকে অ্যাসল্ট করবে। আপনি যদি জনদরদি হন, আপনার বডিগার্ড নিয়ে বাইরে যাওয়ার দরকার নাই। আপনার যদি সৎ উদ্দেশ্য থাকে, সৎ মানসিকতা থাকে, তাহলে তো আপনার এত লিমিটেশন থাকা উচিত না। আপনি এমন কতগুলো সিদ্ধান্ত নিচ্ছেন, এমন কতগুলো কথাবার্তা বলছেন, এমন ভাবে আপনার কথার টোন পরিবর্তন করেছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজের পরিবর্তন করেছেন, আপনাকে দেখে মনে হয় আমি আগের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বানরমুখ কামাল, কেন যেন আমার মনে হয় আপনি বানরমুখ কামালের মতো আচরণ করছেন। কেন যেন মনে হয় আপনি আনুসুলের মতো আচরণ করছেন। And I don't think that's the right approach, আসিফ নজরুল। আপনাকে কেউ যদি বন্দুকের নলের মাথায় কথা শোনায়, জোর করে কাজ করায়, প্রকাশ করে দিন, প্রকাশ করে রিজাইন করুন। আমি এটা বিশ্বাস করি না যে আপনি আইন মন্ত্রণালয়তে গিয়ে আপনি পয়সা কামাচ্ছেন, আমি এটা মোটেও বিশ্বাস করি না। আমি এটা বিশ্বাস করি না আপনি একজন দুর্নীতিপরায়ণ মানুষ, আমি এটা বিশ্বাস করি না। আপনাকে আমি বিশ্বাস করি এক্ষেত্রে, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে 5ই আগস্টের আগে আপনি যেই মানুষ ছিলেন, আগস্টের পরে, 5ই আগস্টের পরে আপনি আর ওই মানুষটা নাই। এর কারণ কি? এই সাবজেক্টটা আপনার উচিত একটু খোলাসা করা। আরো একটা কথা, আপনি আইন মন্ত্রণালয়টা চালাচ্ছেন, আপনি কার সাথে সমন্বয় করছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি জেনারেল ওয়াকার? ইটস এ $1 মিলিয়ন কোয়েশ্চেন আসিফ নজরুল। আমার কাছে খবর আছে যে আপনি প্রতি মুহূর্তে সেনা সদরে দৌড় দেন, ওয়াকারের সাথে কোঅর্ডিনেট করেন, আমার কাছে খবর আছে। গত আগস্টের 5 তারিখ থেকে আজ অবধি আপনি কতবার জেনারেল ওয়াকারের সাথে দেখা করেছেন এবং ফোনে কমিউনিকেট করেছেন? আর আপনি কতবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলেছেন এবং তার সাথে কথা বলেছেন? কতবার? এই কথাগুলো আপনার ক্লারিফাই করা উচিত। আমার কেন যেন মনে হচ্ছে এই বিষয়গুলোকে আপনি ক্লারিফাই করছেন না। ডক্টর আসিফ নজরুল, বাংলাদেশের লোকজন অথবা আমি বা অন্য কেউ আপনাকে সমালোচনা করতেই পারে। এখন আমি সাহস নিয়ে এভাবে কথা বলতে পারি একটা কারণের জন্য, আমার পিছনে কেউ পিস্তল ধরে নাই, এবং পিস্তলের মুখে বা বন্দুকের মুখে সত্য কথা বলার মতো ব্যক্তিত্ব খুব কম মানুষের আছে। আপনার যদি ওই সৎ সাহস, ওই ব্যক্তিত্ব না থাকে, এটা আপনার দোষ না।
আমার কাছে এমনও খবর আছে যে লোকজনরা আপনার সামনে সত্য কথা বলতে গেছে, ডক্টর ইউনূসের কাছে আপনি তাদেরকে কথাগুলো বলতে দেন নাই। ওকে, আপনি ডক্টর ইউনূসের কাছে বলতে দেন নাই, আপনি নিজে বসে একা একা এই কথাগুলো শুনেছেন, তাদের কষ্টটা লাঘব করার চেষ্টা করেছেন, আপনি করেন নাই। একটা কথা আপনি মনে রাখেন, একসময় বাংলাদেশে নির্বাচিত সরকার আসবে। আমি একটা জিনিস চাই, ডক্টর আসিফ নজরুল, আপনাকে মানুষ যেন সম্মান করে, তখনও আপনাকে যেন মানুষ ভালোবাসে, সবাই যেন আপনার ইজ্জত করে। কিন্তু আপনি যেভাবে চালাচ্ছেন, আপনি নিজেকে আরো বিতর্কিত করছেন। আমি কেয়ার করি না আপনাকে নিয়ে কে কি ভিডিও বানাইছে, আমি কেয়ার করি না। নিউ ইয়র্কের হিরো আলম আপনারা নিয়ে ভিডিও বানাইছে, আই কুড বি কেয়ারলেস। কিন্তু ব্যক্তি আপনি, আপনার আচার আচরণ কেন যেন বিশাল একটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি, যেটা আপনার চরিত্রকে কন্ট্রাডিক্ট করে। আমি বিশ্বাস করি যে আপনি সৎ মানুষ এবং ভালো মানুষ। আমি যে কথাগুলো বললাম এটা নিয়ে আপনার সঠিক উত্তর জনগণের সামনে উপস্থাপন করা উচিত। আরো একটা কথা নিয়ে আমি কথা বলতে চাই, ডক্টর আসিফ নজরুল, আপনার দৃষ্টি আকর্ষণ করে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিল ডক্টর মিজানুর রহমান। এই ডক্টর মিজানুর রহমান হাসিনা শাসন আমলে সে এখানে সেখানে বক্তৃতা দিত। ওই বক্তৃতায় এই মিজানুর রহমান বলতো বাংলাদেশে নাকি সরকার কর্তৃক কোনো গুম হয় না। সে বলছে, দর্শক আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন আসিফ নজরুল মূলত একজন আওয়ামী লীগ থেকে সুশীল হয়ে সে এখন উপদেষ্টা হয়েছেন। মূলত আওয়ামী লীগের ভিতরে কিছু ভালো মানুষ ছিল, সুশীল ছিল, কিন্তু তার রক্তে আওয়ামী লীগ, সেমন একজন মানুষ হচ্ছেন আসিফ নজরুল। যাই দর্শক, আসিফ নজরুলকে নিয়ে যে আলোচনাগুলো করেছেন এবং সিকিউরিটি আইন নিয়ে যে কথাগুলো বলেছেন জ্যাকব মিল্টন, সেই আলোচনা আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্য মনে হয়েছে এবং জ্যাকব মিল্টন যে বিশ্লেষণ করেছেন সেই বিশ্লেষণ কতটুকু গুরুত্বপূর্ণ মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।